जटाकटाः संभ्रमालज्जप्रावकान्तस्थले वरेण्यं भुजङ्गकर्णमालिकं সময় মগধপুর নামে নগরে বীরবর নামে রাজা রাজিত করতেন। ওই নগরে হিরণ্যদত্ত নামে এক ধনবান বণিক বাস করত। মধুসূদন নামে তার এক রূপসী কন্যা ছিল। একদিন বর্ষ দুর্সরে দিন সে মধুসূদন নতুন সাজি সেজে যখন সখীদের নিয়ে এক আনন্দ উৎসবে ভুবন উৎসবে মেতে উঠেছিল, সেই সময় ধনদত্ত বণিকের ছেলে সোমদত্ত সেখানে উপস্থিত হয়। সে মধুসূদনের রূপে মুগ্ধ হয়ে তাকে আবার মানুষের সংযম হারিয়ে তার সামনে এসে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। মধুসূদন যদি তাকে প্রত্যাখ্যান করে তবে সে তার সামনে আত্মঘাতী হবে। মধুসূদন খুব কোমল স্বভাবের মেয়ে ছিল। তার চোখের সামনে তার জন্য একটি যুবক বেতার নবম গল্প। যুবক আত্মঘাতী হবে এটা সে মেনে নিতে পারল না। সুতরাং গজে বিশেষ তাই সে বলল, 5 দিন পর আমার বিয়ে, তাই তোমাকে কথা দিচ্ছি শ্বশুর বাড়ি যাওয়ার আগে একান্তে তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। মধুসূদন কথা মতো আশ্বস্ত হয়ে সোমদত্ত যথারীতি তার নিজ গৃহে ফিরে গেল। বিয়ে হল। সালাঙ্কারা মধুসূদনের প্রতি তাকে আদর করতে গেলেন। মধুসূদন দূরে সরে গিয়ে বলল যে আজ রাতে সোমদত্ত নামে এক বণিকপুত্রের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে। তার সঙ্গে দেখা না করে সে তার প্রতির কাছে আত্মসমর্পণ করতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও তার প্রতি তাকে সোমদত্তের সঙ্গে দেখা করার অনুমতি দিল। মধুসূদন সোমদত্তের সঙ্গে দেখা করতে পারে। একজন নগরকে একজন তারপর আগে দাঁড়িয়ে বর্ণনা করে এক রাত্রে কোথায় চললে? যেখানে যাও বর্ণনাগুলো আমায় দিয়ে যাও। মনীষা বলে, দেখো আমি হিরণ্যদত্তের মেয়ে, স্বামী রঘুমতের মেয়ে, সোমদত্তের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি এখানে অপেক্ষা করো, আমি তার সঙ্গে দেখা করে এসে আমার সব অলঙ্কার তোমায় দিয়ে দেবো। মধুসূদনের কথায় বিশেষ করে চটি মধুসূদনকে যেতে দিল। মধুসূদন সোমদত্তের ঘরে ঢুকে দেখে সে অকাতরে ঘুমাচ্ছে। মধুসূদন তাকে জাগিয়ে বললে যে সে তার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনার্থে তার কাছে এসছে। সে তার মনোবাসনা পূরণ করতে পারে। দেখি সিংহের উপরে সিং পাতুরে দূরে এলো, দেখে
জালো মন্থন সেনার কথায় বিশ্বাস করে চোরটি মন্থন সেনাকে যেতে দিল। মন্থন সেনা সোমদত্তের ঘরে ঢুকে দেখে সে অকাতরে ঘুমাচ্ছে। মন্থন সেনা তাকে জাগিয়ে বলে যে তার সঙ্গে দেখা করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করতে তার কাছে এসেছে, সে তার মনোবাসনা পূরণ করতে পারে। সোমদত্ত কিছু সময় মনে মনে কি যেন চিন্তা করে দেখলো, করে বলল, দেখো, তুমি যে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এই গভীর রাতে তোমার কথা রাখতে এখানে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তুমি এখন পরস্ত্রী। পরস্ত্রীকে স্পর্শ করা মহাপাপ। তোমার এখন স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত আর স্বামীর মনোবাসনা পূরণ করে তাকে সুখী করাই তোমার ধর্ম। একথা শুনে মন্থন সেনা সোমদত্তের গৃহ ত্যাগ করে স্বামীর গৃহে যাওয়ার জন্য পথে পা বাড়ালো। সেই চোরটি অপেক্ষা করছিল। মন্থন সেনা তার কাছে এসে তার গায়ের অলঙ্কার পথে সে চোরটি অপেক্ষা করছিল। গায়ের অলঙ্কার থেকে খুলে দিতে উদ্যত হলে চোরটি বলল, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। এখন তোমার অলঙ্কার আমার আর প্রয়োজন নেই। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। স্বামীর কাছে ফিরে এসে মন্থন সেনা কিন্তু ভালো হয়েছিল। সে তার সঙ্গে একটি কথা না বলে চুপ করে অন্যদিকে মুখ ঘুরে শুয়ে থাকলো। বেতাল তার নবম গল্পটি এখানে শেষ করে বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করলো, এখন বলো রাজা, এই গল্পের চারজনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে মনে হয়? আচ্ছা দেখি। বিক্রমাদিত্য এবার জলদি জবাব দিল, কেন? চোরটি তার স্বামী যে প্রতিশ্রুতি রক্ষার জন্য রাতে তাকে পরপুরুষের কাছে যেতে অনুমতি দিল, যে যুবকটি একাকী পরম সুন্দরী নারীর কাছে পেয়েও তার লালসা চরিতার্থ করলো না, তারা কি ভালো মানুষ নয়? বিক্রমাদিত্য বললেন, তারা কেউ খারাপ নয়। মন্থন সেনার স্বামী স্বইচ্ছায় তার পত্নীকে সোমদত্তের কাছে যেতে অনুমতি দেননি। স্ত্রী ফিরে এলেও তার সঙ্গে ভালো ব্যবহার করেননি। পরে পত্নীকে ভোগ না করে সোমদত্ত তার ধর্ম রেখেছে। এই চোরের ধর্ম চুরি করা। সে অতগুলো সোনার অলঙ্কার পেয়েও তা নেয়নি। অতএব সেই চোরই সবচেয়ে হৃদয়বান ব্যক্তি। তার লোভে দমন সত্যি অতুলনীয়, তাই সেই চারজনের মধ্যে সবচেয়ে ভালো। সঠিক প্রযুক্তি যত জবাব পেয়ে বেতাল আবারও বিক্রমাদিত্য কাঁধ ছেড়ে গাছ ঝুলে থাকলো। বিক্রমাদিত্য আবারও তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে চাপিয়ে পথ চলতে লাগলো। তখন বেতাল তার দশম গল্প শুরু করলো। বন্ধুরা, এপিসোডটি ভালো লাগলে এবং এই ধরনের আরও এপিসোডস দেখতে হলে প্লিজ সুয়েন্দ্র চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো and be with us. Share our videos. Thank you. Have a nice day.